ঘন্টা শেষ হলে বিশ্রাম ঘরে গিয়ে সে মাথায় হাত দিয়ে ভাবতে লাগলো, এ কাজ কার? তার পারিবারিক জীবনে এমন প্রকাশ্যভাবে কলেজের ছাত্রদের মধ্যে ঘাঁটাঘাঁটি করেছে কে? কিন্তু সে যেই হোক, কেবল ছাত্রমহলে একথা প্রচার করে যে নিশ্চিন্ত নেই, তার প্রমাণ কিশোর অবিলম্বে পেল। পরদিন কলেজের প্রিন্সিপাল তাকে নিজের ঘরে ডেকে পাঠালেন। সে উপস্থিত হলে নিঃশব্দে আলমারি থেকে একটা চিঠি বের করে তাকে পড়তে বললেন। বেনামি চিঠি পড়তে পড়তে কিশোরের রগের শিরগুলো ফুলে উঁচু হয়ে উঠল। সে যে একজন ভ্রষ্ট স্ত্রীলোকের সঙ্গে প্রকাশ্যে সহবাস করছে, অজ্ঞাত পত্রলেখক এই সংবাদটি প্রিন্সিপালের কাছে জানিয়েছেন এবং একজন অধ্যাপকের এইরূপ ব্যভিচারপূর্ণ জীবনযাত্রা ছাত্রদের নৈতিক চরিত্রের পক্ষে কিরূপ হানিকর তা দীর্ঘ জ্ঞানগর্ভ আলোচনা করে পত্র শেষ করেছেন। চিঠি পড়া শেষ করে কিশোর জিজ্ঞাসা করল, আপনি এখন কি করতে চান? প্রিন্সিপাল গম্ভীর মুখে বললেন, বসো। এ চিঠি কে লিখেছে তোমার সন্দেহ হয়? না। তোমার কেউ শত্রু আছে? থাকতে পারে, জানি না। কিন্তু এই রকম একটা দুর্নাম কে দিল? কেনই বা দিল? কিশোর নীরবে বসে রইল, কিন্তু তার চোখ দুটো অসহায় ক্রোধে জ্বলতে লাগলো। প্রিন্সিপাল চিঠিখানা তুলে ধরে বললেন, এর অভিযোগ সমস্তই মিথ্যা। কি বলো? কিশোর কঠিন স্বরে বলল, আপনি কি আমার কৈফিয়ত চাইছেন? ধীরভাবে প্রিন্সিপাল বললেন, কলেজ কর্তৃপক্ষের দিক থেকে তলব করলে সেটা অনুচিত নয়, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি মাত্র। কিশোর আরও কঠিন হয়ে বলল, আমায় মাফ করবেন, আমি কৈফিয়ত দিতে অক্ষম। দরকার হয় আমি কর্মে ইস্তফা দিতে প্রস্তুত আছি। প্রিন্সিপাল প্রবীণ লোক, কলেজের অধ্যক্ষতা করে জীবন কাটিয়েছেন। যুবক চরিত্রের রন্ধ্রে রন্ধ্রে তার সুপরিচিত। বিশেষ কিশোর তার কলেজেরই ছাত্র ছিল, তাকে তিনি ভালো করে চিনতেন। শুধু অপরাধী এই কৈফিয়ত দিতে ভয় পায় তা নয়, আত্মমর্যাদাশীল তেজস্বী ব্যক্তিও যে মিথ্যে দোষে অভিযুক্ত হয়ে নিজের সাফাই দিতে ঘৃণাবোধ করে, এ তার অজানা ছিল না। তিনি কিশোরের গায়ে হাত রেখে বললেন, কিশোর, এ যে মিথ্যে অপবাদ আমি তা জানি, কিন্তু কলেজের পক্ষ থেকে এ বিষয়ে আমার অনুসন্ধান করা উচিত নয় কি? তুমি বলো। তাছাড়া আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আর কাউকে তো জিজ্ঞাসা করিনি, করবও না। আমি বন্ধুভাবে কেবল জানতে চাইছিলাম, কে তোমার এমন অনিষ্ট করতে চায় এবং কতটুকু সত্যকে ফেনিয়ে তুলে এই মিথ্যে সৃষ্টি করেছে। কিন্তু আজ থাক, আজ তোমার মন ভালো নেই, আর একদিন তোমার মাথা ঠান্ডা হলে এ বিষয়ে আলোচনা করা যাবে। এই বলে তাকে বিদায় দিলেন। কিশোর এই গুরুতুল্য লোকের প্রতি অকারণ রূঢ়তা প্রকাশ করার জন্য অনুতপ্ত হয়ে ফিরে আসলো। সেদিন কিশোর সকাল সকাল বাড়ি ফিরে আসলো, কিন্তু তার মনের অশান্তি দূর হলো না। এ এমন কথা যে বৌদিদির কাছে বলে হৃদয়ভার লাঘব করা যায় না। ঘরে চুপ করে বসে থাকলে এই কথাটা অপ্রতিদ্বন্দ্বী হয়ে মনকে উৎপীড়িত করে থাকবে। এইরূপ অবস্থায় কি করা দরকার স্থির করতে না পেরে হঠাৎ তার স্মরণ হলো করবীর কথা। করবী দুবার তাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছে। এতদিন কেবল অবহেলা করেই নিমন্ত্রণ রক্ষা করা হয়নি। কিশোর আর দ্বিধা না করে উঠে পড়ল, করবীর পিতৃভবনের উদ্দেশ্যে যাত্রা করল। চৌরঙ্গীর দিকে সাহেবপল্লীতে করবীদের বাড়ি। ধর্মতলার ট্রাম থেকে নেমে পথের সাহেব বাজারের ভিতর দিয়ে যেতে যেতে একটা ফুলের দোকানে অনেক লাল ও সাদা করবী ফুল দেখে কিশোর একগুচ্ছ কিনে নিল। কিশোরকে দেখে করবী ভারী খুশি হলো, ছুটে আনন্দিত হয়ে অভ্যর্থনা করল। ভিতরে গিয়ে বসবার পর কিশোর তাকে সাজসজ্জার দিকে দৃষ্টিপাত করে বলল, আপনি কোথায় যাচ্ছিলেন? আমি এসে বিঘ্ন করলাম। করবী বলল, তা হোক, কোথাও যাওয়ার চেয়ে আপনি এসেছেন এতেই আমি বেশি খুশি হয়েছি। কিশোর হাতের ফুলগুলো করবীকে দিয়ে বলল, এই ফুলগুলো আপনার নামে আত্মপ্রচার করে নিজেদের দর বাড়াবার চেষ্টা করছিল, তাই দেখে অপরাধীদের আপনার কাছে ধরে এনেছি। করবী একবার কিশোরের স্মিত মুখ ও একবার তাজা ফুলগুলো নিরীক্ষণ করে হেসে উঠল। ও, কিন্তু তা তো নয়, বরং আমি ওদের নাম জাল করে নিজেকে ওদের নামে চালিয়ে দেবার চেষ্টা করছি। কিশোর মাথা নাড়িয়ে বলল,
কখনোই না। আমি ঠিক জানি ফুলগুলো ঝুটো, আপনি সাচ্চা। করবী হাততালি দিয়ে হেসে উঠল, বলল, আচ্ছা কিশোরবাবু, আপনি এমন সুন্দর সুন্দর কথা তৈরি করে বলেন কি করে? আমি তো একেবারেই পারি না, যা মুখে আসে বলে ফেলি। করবী ঘরের চার কোণে রূপোর ফুলদানিতে ফুলগুলো সাজিয়ে রাখল। একটি সবৃন্ত লাল মঞ্জুরি হাতে নিয়ে কিশোরের সম্মুখে এসে বলল, উঠুন, এটা আমার চুলে পরিয়ে দিন তো। বলেই করবী মাথাটা কিশোরের দিকে ফিরিয়ে দাঁড়ালো। কিশোর মনে মনে ভারী কৌতুক অনুভব করল। করবী ছেলে মানুষের মতো অসংকোচ অনেক সময় শালীনতাকে ভ্রুক্ষেপ করে না। তার সঙ্গে মাত্র দুদিনের পরিচয়। আজ কিশোরের মনের মধ্যে অনেক গ্লানি লুকিয়েছিল। করবীর এই বিশ্বাসপূর্ণ বন্ধুত্ব যেন তা মুছে পরিষ্কার করে দিয়ে গেল। সে তার খোঁপার মধ্যে অপটু হস্তে ফুলগুলো গুঁজে দিতে দিতে স্নেহার্দ্র মনে ভাবতে লাগলো, আজ যদি তার করবীর মতো একটি বোন থাকত, সেও বোধ করি এমন অলজ্জিত অকুণ্ঠ অধিকারে নিজের কুন্তল শোভা বর্ধিত করে নিত। ফুল পরানো হলে করবী মৃদু কণ্ঠে বলল, থ্যাংক ইউ। এখন চলুন, মার সঙ্গে দেখা করবেন। মা রোগা মানুষ, বেশি চলতে ফিরতে পারে না, ওপরেই থাকেন। বাবা এখনও অফিস থেকে ফেরেননি, কিন্তু তিনিও এসে পড়বেন এক্ষুনি। বাবা এলে সবাই মিলে চা খাওয়া যাবে। ও, আপনি বুঝি আবার চা খান না? আচ্ছা, আপনার জন্য অন্য বন্দোবস্ত করা যাবে। ঘোলের শরবতে আপত্তি নেই তো? তারপর ঘণ্টা দুই কিশোরের ভারী আনন্দে কেটে গেল। করবীর মা রুগ্ন স্ত্রীলোক, বেশি নড়াচড়া করা ডাক্তারের নিষেধ। করবীর বাবা প্রমোদাবাবু পুলিশ হল বেশ সজ্জন ব্যক্তি। পুলিশের জীবনের নানা কৌতুকপ্রদ গল্প বলে আসর জমিয়ে তুললেন। পুলিশের লোক যে এত মিশুকে ও মজলিশি হতে পারে কিশোরের তা ধারণাই ছিল না। রাত্রে প্রায় ৮টার সময় এদের অপর্যাপ্ত প্রীতি ও আতিথেয়তা উপভোগ করে পুনরায় আসবার অঙ্গীকার করে কিশোর যখন বিদায় নিল, তখন সে তার আগের প্রফুল্লতা ফিরে পেয়েছে। এই কথা ভাবতে ভাবতে সে বাড়ি ফিরল যে শত্রুরা তার যত শত্রুতাই করুক, যারা নিরপেক্ষ, তাদের স্নেহ ও সম্মান আকর্ষণ করবার মতো গুণ তার আছে। জন্মাষ্টমীর কয়েকদিন আগে থেকে বিনয়বাবুর শরীর খারাপ হয়েছিল। তার সাবেকি হাঁপানি ব্যারাম আবার মাথা তুলেছিল। যদিও গুরুতর কিছু নয়, তথাপি দুদিনের জন্য বৃদ্ধকে বিছানায় ফেলে দিয়েছিল। এই যন্ত্রণাদায়ক রোগ সারাবার জন্য তিনি গত 15 বছর অনেক চিকিৎসা, এমনকি দৈব পর্যন্ত করেছিলেন, কিন্তু কিছুতেই কোনো ফল পায়নি। অবশেষে একটা দামি বিলেতি পয়েন্ট ঔষধ সেবন করে তখনকার মতো উপশম হয়। জন্মাষ্টমীর পরদিন তিনি অনেকটা ভালো হয়ে উঠেছিলেন। দুপুরবেলা তাকে বিছানার ওপর পিঠে বালিশ দিয়ে বসিয়ে হাতে একখানা বই দিয়ে সুহাসিনী নিজের ঘরে সেলাই করছিল। নিচে লাইব্রেরির ঘরে গিয়ে বসবার জন্য বিনয়বাবু আগ্রহ প্রকাশ করেছিলেন, কিন্তু আজ বিকেলে শরীর ভালো থাকলে একবারটি নিচে যেতে দিলেও দিতে পারে। সুহাসিনী এইরূপ আশ্বাস দিয়ে রেখেছিল। আরাম কেদারা হেলান দিয়ে বসে সেলাই করতে করতে সুহাসিনী অন্যমনস্ক হয়ে পড়েছিল। এমন সময় পিছন থেকে কে এসে তার চোখ টিপে ধরল। সুহাসিনী, কে রে বলে চমকে উঠল। তারপর আঙুল দিয়ে আগন্তুকের হাতের চুড়ি অনুভব করে বলল, করবী, চোখ ছাড়। কি চমকে দিতেই পারিস মানুষকে। চোখ ছেড়ে গলা জড়িয়ে ধরে করবী বলল, কি ভাবছিলে ভাই হাসদি তন্ময় হয়ে? ঘরে ঢুকলাম, জানতেও পারলে না? সুহাস বলল, কিছু না। দুপুরবেলা হঠাৎ এলি যে? করবী বিছানার ওপর বসে পড়ল। জ্যাঠামশাইয়ের অসুখ জানতে পারিনি ভাই। আজ সকালে একজনের মুখে শুনতে পেয়ে খবর নিতে এলাম। কেমন আছেন তিনি? আজ একটু ভালো আছেন। পিসিমা কোথায় রে? তিনি একদিনও বাবাকে দেখতে এলেন না। পিসিমা তো 7 দিন হলো বহরমপুর গেছেন। বরদাও তার সঙ্গে গেছে। বরদা একটা কি হয়েছে ভাই? বিস্মিত হয়ে সুহাসিনী বলল, কি হয়েছে তা জানি না, কিন্তু যেন কেমন কেমন লাগলো। আজ এসেই আমাদের বাড়ি গিয়েছিলেন, মার সঙ্গেও দেখা করলেন না। আমাকে বললেন বিকালে সুহাসদের বাড়ি যাস, ভারী মজা হবে, বলেই হঠাৎ চলে গেলেন। আমি তো কিছুই বুঝতে পারলাম না।
কি মজা হবে ভাই হাসতে। কি জানি। কিছুক্ষণ বিমনা হয়ে বসে থেকে সুহাসিনী বলল, তাই বুঝি তুই সকাল সকাল এসে হাজির হয়েছিস মজা দেখবি বলে? করবী বলল, দূর, মজা দেখবার জন্য তো আমার ঘুম হচ্ছিল না। আর বরদার মজা সে ভাই উনিই বোঝেন, আর কেউ বোঝে না। কেবল পরকে অপদস্থ করা, হয়তো ঝগড়া করা, সে ভাই আমার ভালো লাগে না। আমি এলাম নিলিবিলি তোর সঙ্গে দুটো গল্প করব বলে। বাড়িতে একলা কি মন লাগে? করবী শয্যায় উপুড় হয়ে শুয়ে দুই উত্থিত করতলে চিবুক রেখে বলল, কিন্তু এত দূরে বসে থাকলে কি গল্প হয়? এখানে এসে বসো না। সুহাসিনী উঠে বলল, তা বসছি। সুহাসিনী তার পাশে এসে বসলে করবী মুখ গম্ভীর করে বলল, হাসতি, তোমার সঙ্গে একটা পরামর্শ আছে ভাই, কিন্তু সে ভারী গোপনীয় কথা, কাউকে বলবে না বলো? ইতিপূর্বে আরও কয়েকবার করবীর গোপনীয় কথা সুহাসিনী শুনেছে, সুতরাং কথাটা যে কি হতে পারে তা বুঝতে বিলম্ব হলো না। সে মুখ টিপে হেসে বলল, কি কথা শুনি? করবী গলা ধরে সুহাসিনীর কান নিজের মুখের কাছে টেনে এনে ফিসফিস করে গোপনীয় কথা বলল। শুনে সুহাস উঠে বলল, এই কথা? তা এবার নিয়ে কবার হলো রে? কিছুমাত্র লজ্জিত না হয়ে করবী বলল, 4 বার। কিন্তু এবার ভাই সত্যি সত্যি, খেলা নয়, একেবারে চিরজীবনের জন্য, ফর এভার অ্যান্ড এভার। সুহাস বলল, সে তো প্রত্যেকবারই বলিস। হ্যাঁ রে, তোর দুদিনের জন্য মতি স্থির থাকে না? সুহাসিনী খিলখিল করে হেসে উঠল। করবী বলল, যাও, তুমি হাসছ, তাহলে বলবো না। না না, হাসবো না, বল, লোকটি কে? সন্দিগ্ধ চোখে তাকিয়ে থেকে করবী বলল, না, তুমি মুখ টিপে টিপে হাসছ। তোমার গায়ে হাত দিয়ে বলছি ভাই, এবার আর ঠাট্টা নয়, এবার জীবন মরণের সমস্যা। তাই তো জানতে চাইছি, জীবন মরণের সমস্যাটি কে? করবী একটু মলিন হয়ে বলল, আমার প্রাণের কথা বুঝতে যদি নিজে কখনো প্রেমে পড়তে, তখন আর হেসে ওড়াতে পারতে না। একটু থেমে হঠাৎ বলে উঠল, আচ্ছা হাসতি, তুমি কখনো কারোর প্রেমে পড়নি? দূর, আমি কি তোর মতো পাগল? বলো না হাসতি। কিছুক্ষণ চুপ করে থেকে একটু লাল হয়ে সুহাস বলল, যদি বলি হ্যাঁ, তাহলে কি করবি? তাহলে গলা জড়িয়ে ধরে চুমু খাবো। তৎক্ষণাৎ সংকল্প কার্যে পরিণত হয়ে আহ্লাদে করবী বলল, কে ভাই তিনি? সুহাস উত্তর না দিয়ে মৃদু হাসল। কে ভাই তিনি? যিনি আমার হাসতির মনটি হরণ করে নিয়েছে। বরের বুঝি নাম করতে আছে? ইস, এখনও তো বর হয়নি, এরই মধ্যে নাম করতে নেই? তুমি ভাই একদম সেকেলে। সুহাস বলল, এবার তুই বল, তোর তিনিটি কে? করবী বলল, সে হবে ক্ষণ, আগে এই খবরটা ভালো করে হজম করে নিই। ঘড়িতে ঢং ঢং করে 3টে বাজল। সুহাস বলল, তুই বস, বাবাকে ওষুধ খাইয়ে আসি, বলে উঠে গেল। সে ফিরে আসতেই করবী বলে উঠল, চল কিশোরবাবুর বাড়ি যাই, ওর বৌদির সঙ্গে আলাপ করে আসি। সুহাস সংকুচিত হয়ে বলল, তুই যা, আমি ভাই যেতে পারবো না। কেন, লজ্জা করবে? বাবাকে একলা ফেলে যাব যদি কিছু দরকার হয়? তুই যা না। ও, তবে থাক, বলে করবী বসে পড়ল, কিন্তু তৎক্ষণাৎ আবার উঠে বলল, চল ভাই, জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে বসি, তিনি একলা রয়েছেন, আমরা কাছে বসে গল্প করলে খুশি হবেন। বলেই সুহাসের মতামতের পরীক্ষা না করে আগেই ঘর থেকে বার হয়ে গেল। বেলা 4টে বাজতে না বাজতে অনুপম এসে উপস্থিত হলো। একেবারে বিনয়বাবুর শয়নকক্ষে প্রবেশ করে অযাচিত কৈফিয়ত দিয়ে বলল, কদিন কলকাতায় ছিলাম না, একটা জরুরি কাজে বাইরে যেতে হয়েছিল, তাই আসতে পারিনি। শরীর খারাপ হয়েছিল? ও কিছু না, এখন তো বেশ ভালোই আছেন দেখছি, নিচে চলুন না। বিনয়বাবু বললেন, আমারও তো তাই ইচ্ছে, কিন্তু সুহাস। অধীরভাবে অনুপম বলল, ওদের আপত্তি শুনতে গেলে কাজ চলে না, কদিন ধরে এ ঘরেই বন্ধ হয়ে আছেন, নিচে গেলে একটা চেঞ্জ হবে। উঠুন, একলা নামতে পারেন? আমার কাঁধে ভর দিয়ে চলুন। সামান্য অসুখকে বড় করে তুলে ব্যতিব্যস্ত হয়ে পড়া মেয়েদের একটা স্বভাব। অনুপমের মুরব্বিয়ানায় সুহাস মনে মনে বিরক্ত হলো, কিন্তু পিতার আগ্রহ দেখে আর কিছু বলতে পারল না। বিনয়বাবু অনুপমের সাহায্যে আস্তে আস্তে নেমে ড্রয়িং রুমে গিয়ে বসলেন।